এখানে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ করছি মোহতারাম আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, মাননীয় আমির, বাংলাদেশ জামাত ইসলামী। বক্তব্য রাখছেন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন, আম্মা বা'দ। পৃথিবীর মানচিত্রে আয়তনের দিক থেকে খুবই ছোট্ট একটি দেশ আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ। জনসংখ্যার দিক থেকে পৃথিবীর নবম কিংবা দশম আমাদের অবস্থা। বহু দেশ এমন রয়েছে যে দেশগুলো আমাদের চাইতে 52 গুণ পর্যন্ত বড়। এমনি একটি দেশের সম্মানিত কৃষিবিদ ভাইদের নিয়ে এগ্রিকালচারিস্ট ফোরাম অফ বাংলাদেশ আজকে যে কৃষিবিদ সম্মেলনের আয়োজন করেছেন, এই মহতী সম্মেলনের সম্মানিত সভাপতি, ফোরামের নবনির্বাচিত সভাপতি জনাব ডক্টর মাহবুব এলাহি, মঞ্চে বসা সম্মানিত কৃষিবিদ নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত বিজ্ঞ সুধীমণ্ডলী, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপক, প্রভাষক থেকে শুরু করে গবেষণা কাজে নিয়োজিত কৃষিবিদবৃন্দ, মাঠ পর্যায়ে নিয়োজিত সম্মানিত কৃষিবিদ বন্ধুগণ, ভাই ও বোনেরা, আমি আল্লাহ তাবারক তাআলার শুকরিয়া আদায় করছি যে আজ থেকে 6 মাস আগেও কল্পনা করিনি কৃষিবিদ ইনস্টিটিউশনে এই ধরনের একটি ফোরামে আমি কিংবা আপনারা এখানে হাজির হবেন আর আপনাদের সামনে আমি দাঁড়ানোর সুযোগ পাব। আল্লাহ তাআলা তার পক্ষ থেকে আমাদেরকে একটা গিফট দিয়েছেন এই বছরের 5ই আগস্ট। আল্লাহ তাআলার এই নিয়ামতের জন্য মাহবুদের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। 46 থেকে শুরু করে 71 এবং সর্বশেষ এই 24 স্বাধীনতা আন্দোলনে যাদের সীমাহীন ত্যাগ এবং কুরবানি, বিশেষ করে যাদেরকে খুন করা হয়েছে, তাদের আত্মার প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। পরওয়ারদিগারের দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকে মকবুল শহীদ হিসাবে কবুল করুন। দফায় দফায় বিভিন্ন সময় মানবতার মুক্তির জন্যে আন্দোলন করতে গিয়ে যারা আহত হয়েছেন, যারা পক্ষাঘাতগ্রস্ত হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের প্রতিও শ্রদ্ধা নিবেদন করছি। বিশেষ করে গত 15.5 বছর একটানা একটি ফ্যাসিস্ট সরকার এই জাতির ঘাড়ের উপর ছিল। তারা দেশটাকে সব দিক থেকে খাবলে খুবলে শেষ করে দিয়েছে। বেলুনের ভিতর বাতাস ঢুকিয়ে বলা হয়েছে এটাই আমাদের হিমালয় পর্বত। জাতিকে বলা হয়েছে জাতি আছে এখন উন্নয়নের হাইওয়েতে, কোনো সময় বলেছে মোটরওয়েতে, আবার বলা হয়েছে বিশ্বের জন্য ঈশ্বরনীয় আমরা উন্নয়ন সাধন করেছি, এখন আমরা রোল মডেল। এই সুন্দর সুন্দর কথাগুলা গত 15.5 বছর জাতিকে শোনানো হয়েছে। আমার বিশ্বাস এইখানে যারা বসে আছেন তাদের অনেকেই এদের হাতে ছিলেন মজলুম। আপনাদের যোগ্য জায়গাটি আপনাদেরকে দেশের অবদানের জন্য তৈরি করে দেওয়া হয়নি, বরঞ্চ আমাদের দেশে মেধার জেনোসাইড করা হয়েছে। মেধাকে স্বীকৃতি না দিয়ে মেরিটোক্রেসির উপরে পলিটোক্রেসিকে গুরুত্ব দেওয়া হয়েছে।
দলীয় আনুগত্যের ভিত্তিতে ক্যাডারদেরকে, সন্ত্রাসীদেরকে বিভিন্ন জায়গায় পদায়ন করা হয়েছে। তারাও যদি গিয়ে দেশের কাজগুলা করতো তাও একটু মনে সান্ত্বনা পেতাম। যে যেখানে গিয়েছে সেই জায়গাটাকে কিভাবে লুটপাট করে ফুকলো করা যায় সেই চিন্তাই তারা করেছে। এইভাবে খুন, গুম, দর্শন, লুণ্ঠনের চারণভূমিতে তারা পরিণত করেছিল বাংলাদেশকে। হাব ভাব, চলনে বলনে তাদের অবস্থা এমন ছিল, তারা দেশের মালিক কিংবা জমিদার, আমরা সবাই ভাড়াটিয়া। তাদের অবস্থানটা এরকমই ছিল। ভাড়াটিয়ারও একটা মর্যাদা থাকে। একজন ভাড়াটিয়াকে তার অবস্থান থেকে সরাতে হলে 2 মাস আগে নোটিশ দেয় মালিক, কিন্তু না, আমাদেরকে 2 মিনিটেরও কোনো নোটিশ দেওয়া হয়নি। যখন তখন যাকে তাকে তুলে নিয়ে গুম করা হয়েছে, খুন করা হয়েছে অথবা জেলে পুরা হয়েছে। মিথ্যাচার করে অনেকে এখন বলে আয়নাঘর ছিল না। আমি তো আয়নাঘর দেখেছি সচক্ষে। আমাকে আয়নাঘরে রাখা হয়েছে, কিন্তু দীর্ঘক্ষণ রাখা হয়নি। আমি আয়নাঘরের মানুষগুলোকে দেখেছি, ওদের কপালের ভাঁজ পড়ার চেষ্টা করেছে, ওখানে কি লেখা আছে চিঠিতে ওদের কপালে। প্রত্যেকটা মানুষের কপালে ছিল দুশ্চিন্তার মহাপর্বতের ভাঁজ। জিজ্ঞেস করেছি কতদিন, বলে যে 3 বছর, হিসাব নাই, বলতে পারবো না। কেউ বলে 8 বছর, 6 বছর। জিজ্ঞেস করি বাড়ি কোথায়, বলছে বাড়ি তো অমুক জায়গায়, কিন্তু বাড়ি আছে কিনা তাও বলতে পারবো না। কেন বলতে পারেন না? বলে যে আমার কোনো আপনজন বেঁচে আছে কিনা আমি জানি না, এবং আমি বেঁচে আছে কিনা আমার আপনজনেরা জানে না। দেশটাকে একটা কবরস্থানে পরিণত করা হয়েছিল। তারা বলতো দেশে শান্তি বিরাজমান। আমি প্রায়ই বলতাম, হ্যাঁ, গুরুস্থানের শান্তি বিরাজমান। কবরস্থানে কোনো জীবিত মানুষ থাকে না, তাই ওখানে কোনো শব্দ হয় না। এরা গোটা জাতির কণ্ঠকে কিলিং করেছিল, এই জন্য কেউ কাঁদতেও পারত না, কষ্ট চেপে বুকে বসে থাকত। আল্লাহ রাব্বুল আলামিন সেই জগদ্দল পাথর আমাদের বুকের উপর থেকে সরিয়েছেন। আরেকবার আলহামদুলিল্লাহ। প্রিয় সম্মানিত ভাইরা, বাগী জাতিকে আমি দুর্ভাগা বলবো না, বরঞ্চ শাসকদেরকে আমি দুর্বৃত্ত বলবো। জাতি শাসনের ভার যারা হাতে তুলে নিয়েছিলেন, পদে পদে তারা জাতিকে ধোঁকা দিয়েছেন। 47-এর পরে ধোঁকা দিয়েছেন 23 বছর, 72-এর 10 জানুয়ারি থেকে শুরু করে ধোঁকা দিয়েছেন দফায় দফায় 53 বছর। আমরা একটা সরকারের অংশীদার ছিলাম, তবে অংশটা ছিল খুবই ছোট, ভেরি মাইক্রোস্কোপিক। আমাদের এই মাইক্রোস্কোপিক জায়গাটাকে আমাদের মাতার তাজ 2 জন শীর্ষ দায়িত্বশীল ক্লিন রাখার চেষ্টা করেছে। তাদের পরিবেশকে তারা গ্রিন করেছেন, আর তাদের হাতের 10টা করে আঙ্গুল ছিল, সেগুলাকে তারা স্বচ্ছ বা ক্লিন রেখেছে। তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে তাদেরকে ফাঁসি পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। তারা কুণ্ঠিত হননি, মাথা নত করেননি। তারা প্রশান্ত চিত্তে জান্নাতের হাসি তুলে তারা ফাঁসিকে বরণ করেছেন, কিন্তু অন্যায়ের সামনে মাথা নত করেননি। তাদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ দেওয়া হয়েছিল, ইনশাআল্লাহ একটা একটা করে প্রমাণ হবে। আমরা খুবই আশাবাদী যে সবগুলা ছিল এই সহস্রাব্দীর সবচেয়ে বড় মিথ্যাচার। দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে মর্যাদাবান শহীদ হিসাবে কবুল করুন। এই কৃষিতে মিনিস্টার ছিলেন 15 বছর, জামাত ইসলামের তৎকালীন আমির। তারপরে অবশ্য তাকে শিল্প মন্ত্রণালয়ে নেওয়া হয়েছে। এই 2টি জায়গায় তার সাথে আপনারা যারা কাজ করেছেন, বাস্তবে রাষ্ট্রের একজন সেবকের কি দায়িত্ব আর এটা কিভাবে সুন্দরভাবে আদায় করতে হয়, আমার মনে হয় আপনারাই আমার চাইতে বড় সাক্ষী। আমাদের প্রতি নির্দেশ ছিল, কোনো কাজে আমরা যেন সচিবালয়ে না ঢুকে মিনিস্ট্রিতে না যাই। ওনারা অফিস টাইম করতেন সচিবালয়, ঢাকায় থাকলে
বাকি সময়টা কাটাতেন আমাদের সাথে আমাদের দলীয় অফিসে। আমাদের কথাবার্তা যা থাকতো আমরা ওখানেই বলতাম। এই জন্যে ক্ষমতার 1.5 বছরের মাথায় বা ওই সরকারের 1.5 বছরের মাথায় মানবজমিন পত্রিকায় একটা রিপোর্ট করেছিল 2 মন্ত্রীর আলাদা জগৎ। সব জায়গায় তদবিরকারের ভিড়ে পা রাখার কোনো জায়গা নাই, ধাক্কা ধাক্কি ঠেলাঠেলি চলতেছে, কাড়াকাড়ি চলতেছে, ঝাপটাঝাপটি চলতেছে। এখানে ওই রকম কোনো ভিড় নাই, কোনো মানুষ নাই। যার যার জায়গায় সবাই তার তার মতো করে শান্তিপূর্ণভাবে কাজ করছে। তখন তারা বলেছিল যে তাদের কোনো দলীয় কর্মীকে নেতাকে আমরা তাদের অফিসের কার্যালয়ের আশেপাশে কখনো দেখিনি। যেহেতু দলীয় কর্মীরা জায়গা পেতেন না, কাজে অন্যরাও বুঝতে পেরেছেন যে ওখানে গিয়ে লাভ হবে। আমাদের প্রতি এমন নির্দেশনা ছিল, আমার কাছে যদি তদবির নিয়ে আসেন আমি ধরে নিব যে ওই ব্যক্তির কিংবা গোষ্ঠীর ক্ষতি করার জন্য আপনি এসেছেন। আমরা তদবিরে কাজ করব না, আমরা আল্লাহর দেওয়া বিবেক অনুযায়ী কাজ করব। কেন? কারণ তারা আল্লাহ তাআলাকে ভয় করতেন, তারা বিশ্বাস করতেন তাদের উপর রাষ্ট্রের যে দপ্তরের যে মন্ত্রণালয়ের দায়িত্ব পড়েছে তার পুঙ্খানুপুঙ্খ হিসাব একদিন আল্লাহ তাআলা এট দ্য ডে অফ ফাইনাল জাজমেন্ট তাদের কাছ থেকে নেবেন। এই কারণেই তারা এটা করতেন। এই বাংলাদেশটা যদি এরকম দায়িত্বশীল মানসিকতা নিয়ে অতীতে যারা দেশ শাসন করার সুযোগ পেয়েছিলেন তারা যদি তাদের দায়িত্বটা পালন করতেন, সত্যিকার অর্থেই বাংলাদেশ সোনার বাংলাদেশে পরিণত হতো। কিন্তু অনেকে সোনার বাংলাদেশের প্রতিশ্রুতি দিয়ে এটাকে শ্মশান বাংলাদেশ বানিয়েছিলেন। আমি আর ওদিকে যাচ্ছি না। আজকে যেহেতু একটা স্পেশালাইজড ফোরামে আমি হাজির হয়েছি, আমার জীবনের একটি অনুভূতি বলেই আমি আমার বাকি কথাগুলো বলবো ইনশাআল্লাহ। আমি জানি না এখানে যারা আপনারা উপস্থিত হয়েছেন, আমি বিশ্বাস করি যে আমি ছাড়া বাকি সকলেই কৃষিবিদ। এমনকি আমার সহকর্মী যিনি এখানে বসে আছেন মোবারক হোসেন সাহেব, তিনিও কৃষিবিদ। তার কারণ তিনি ন্যাচারাল মেডিসিনের ডাক্তার। সম্ভবত আমি ব্যতিক্রম। ইন্টারমিডিয়েটে আমরা এসএসসি এবং ইন্টারমিডিয়েট 2 জায়গায় আমরা রচনা লিখতাম। তো ইন্টারমিডিয়েটে সাধারণত তোমার জীবনের লক্ষ্য এর উপরে রচনা লিখতে হতো। আমাদের একজন শিক্ষক ছিলেন বাংলার, তিনি নিজেই বাংলা, এবং আমাদের কাছে মনে হতো সারি একটা নাটক। তার গেট আপ, তার অ্যাটিটিউড, তার পারফরমেন্স, মাশাআল্লাহ, তিনি আসার সাথে সাথে পিন ড্রপ সাইলেন্ট। আমরা খুব এনজয় করতাম স্যারের ক্লাস। তিনি কুমিল্লা বোর্ডের হেড এক্সামিনার ছিলেন। এইচএসসির একটা খাতা নিয়ে তিনি হাজির হলেন, বাংলার খাতা। তিনি বললেন যে আমি তোমাদেরকে এই খাতা থেকে একটা অংশ পড়ে শোনাই। আমার জীবনের লক্ষ্য, একজন চমৎকারভাবে লিখেছেন তিনি ডাক্তার হবেন, ডাক্তার হওয়ার জন্য যত কিছু আর হয়ে যা কিছু সব তিনি একদম নিখুঁত শিল্পীর মতো এঁকেছেন তার রচনায়। পড়া শেষ করে স্যার জিজ্ঞেস করলেন এক কোণা থেকে, প্রথম বেঞ্চে যে বসা ছিল এক কোণায়, জিজ্ঞেস করলেন তুমি কত দিবে যদি তুমি একজন এক্সামিনার হও? বললো স্যার 100, 20-এ তো 20 দেওয়া যাবে না, আমি 19 দেবো। পাশের জনকে জিজ্ঞেস করলেন, বললো স্যার দাড়ি কমার তো কোনো কমতি দেখছি না, তাইলে 19 দেবো কেন, আমি পুরো 20-ই দেবো। এরপরের জনকে জিজ্ঞেস করলেন, বললেন স্যার এত আর্টিস্টিক ওয়েতে সেইটাকে ফুটিয়ে তুলেছে, আমি 20-এর সাথে যদি সুযোগ থাকে প্লাস আরো 1 করে দেব। স্যার এবার থেমে গেলেন, বললেন এখন আমাকে জিজ্ঞেস করে আমি কত দেব? তো আমরা বললাম স্যার আপনি তো হেড এক্সামিনার, আপনি দিবেন কেমনি, আগে তো দেওয়া হয়ে গেছে। বললেন না, দেওয়া হয়ে গেছে কিন্তু এটা রিভিউর দায়িত্ব আমার, ফাইনাল জাজমেন্টটা আমি দেবো। বলে স্যার তাইলে আপনি কত দিবেন? বললেন, মানে উনি দৌড় দিয়ে গেলেন ইয়ের পাশে, ব্ল্যাকবোর্ডের পাশে। তখন ওই পাওয়ার পয়েন্ট প্রজেক্টর ছিল না, মাল্টিমিডিয়া ছিল না। দৌড়ে বিশাল এক গুল্লা তিনি আঁকলেন চক দিয়ে, বললেন যে আমি তাকে এইটা দেবো। আমরা সবাই সারপ্রাইজ, স্যার এত সুন্দর লেখার পরে আপনি তারা গুল্লা দেবেন? তখন তিনি বললেন যে এটা তো সায়েন্স কলেজ, এখানে তো আর্টসের কোনো ছাত্র নাই, কমার্সেরও কেউ নাই। ছাত্রটি হলো সায়েন্সের একজন ছাত্র, সে লিখেছে সে ডাক্তার হবে।
ইন্টারমিডিয়েটে যদি আর্টসের একজন ছাত্র লেখে যে আমি ডাক্তার হব, তাইলে তার কি ডাক্তার হওয়ার কোনো রাস্তা খোলা আছে? আমরা সবাই হেসে দিলাম। বললেন যে সে যে কাগজ দেখে A to Z নকল করেছে এই ব্যাপারে আমার অন্তত কোনো সন্দেহ নেই। যার মানবিক বিভাগে লেখাপড়া করার পরে ডাক্তার হওয়া যায় না, এই গুণ যার জানা নাই, সে এত সুন্দর রচনা লিখবে, আমি এত নিম্নমানের গাদা নই যে আমি এটা চিন্তা করি। তবে আমি লিখি নাই। আমি কি লিখেছিলাম? আমার স্বপ্ন ছিল আমি একজন কৃষক হব। আপনারা যা, আমি তাই লিখেছিলাম। আমি জানি না এখানে হয়তো ডাক্তার হওয়ার অনেকে রচনা লিখেছেন, হতে পারে, আই ডোন্ট নো। সবাই হয়তো কৃষিবিদ হবেন, সেই রচনা লেখেন নাই। তো যখন ইন্টারমিডিয়েটের রেজাল্ট হলো, এখন তো ভর্তি হব। এখন মাকে গিয়ে বললাম যে আমি তো এরকম চিন্তা করেছি, এবং আমি কিন্তু আমার ইমানের জায়গা থেকে ওইটা লিখেছি, জাস্ট মার্ক পাওয়ার জন্য না। আমি সিনসিয়ারলি চেয়েছিলাম যে আমি এদিকে আসি। আমার মা বললেন ময়মনসিংহ কোথায়? তো আমি ছবিতে একে একটু ইউ টার্ন দিয়ে দেখাইলাম যে এই জায়গায় ময়মনসিংহ। বললো, রে বাবা, আমার এত ছেলে না, তোমার ওখানে যাওয়ার কোনো দরকার নেই। মা বলো কি, আমি তো মেন্টালি ওইটার জন্য রেডি। বলে না না, তোমার ওইটার দরকার নাই। আর কোনো জায়গায় আছে কিনা? দাঁড়ে আছে। আমি বললাম না, দেশে একটাই আছে, আর নাই। বললেন না না, ওটা পড়ার দরকার নেই। তো আমি কি করবো? বললেন যে তুমি ডাক্তার হওয়ার জন্য চেষ্টা করো। আমাদের সময় 8টা মেডিকেল কলেজ ছিল, 8 জায়গায় আপনি চাইলে কমপ্লিট করতে পারবেন। এখনকার মতো সিস্টেম ছিল না। ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা মেডিকেলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আমি বললাম যে আমি তো 8টা করবো না, 2টা করবো। কোথায় কোথায় করবো? কয় শুধু সিলেক্ট করো। আমি বললাম যদি না হয় কয় হবে। আমি বললাম যে আপনার কোথায় বোঝা যায় যে আমার টিকিট আপনার পকেটে? আমি যেহেতু এগ্রিকালচারের স্বপ্ন ছেড়ে দিলাম, মায়ের এই ব্যাপারে আনুগত্য করলাম, আর এমনি পাবলিক ইউনিভার্সিটিতে একটু টোকা দিয়ে রাখলাম। আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত মায়ের বুধে দোয়া কবুল হয়ে গেল। আমি আর কোনো জায়গায় করিও নি, এক জায়গায় করেছি। আমার বন্ধুরা 5-6 জায়গায় করেছে অনেক। তাই আমি বলছিলাম যে আমি তো হতে পারলাম না, এই জন্য এগ্রিকালচারের কোনো ক্লাসও আমার শোনার সুযোগ হয়নি। আজকে যখন ডক্টর মিজানুর রহমান সাহেব তিনি কিনোট পেপার এখানে পেশ করছিলেন, আমি একটু এগ্রিকালচারের ক্লাস নেওয়ার স্বাদ গ্রহণ করেছি। এই জন্য ওনাকে মোবারকবাদ। কৃষির বাংলাদেশের প্রাণ, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। আর কৃষির 2টা মৌলিক উপাদান আমি ছোট মানুষের বুঝ অনুযায়ী, মাটি আর পানি। 2 জায়গায় আমরা জেনোসাইড করে বসছি। মাটিতে 2 ভাবে জেনোসাইড করেছি। একটা হলো যে অতিমাত্রায় কীটনাশক এবং সার, কোনো ধরনের যোগ বিয়োগ ছাড়াই কৃষক তার মনের সুখে বেশি ফসল উৎপাদন তাড়াতাড়ি করার আশায় সব শেষ করে দিয়েছে। এখন আমাদের মাটির প্রাণ নাই, মাটি আছে এখন আইসিইউতে। পানি, আমরা চ্যানেলগুলো সব সিলটেটেড হয়েছে, তার ড্রেনেজের কোনো ব্যবস্থা নেই, ড্রেজিংয়ের কোনো ব্যবস্থা নেই। ড্রেজিংয়ের খাতে কিন্তু বছরে 1,000 কোটি টাকার অ্যালটমেন্ট আছে, কিন্তু যেই তিমিরেই সেই তিমিরে থাকে। সুবিধা পানির নিচে দেখা যায় না, তো এই জন্য গায়েবী খাবার, গায়েবী বিল উত্তোলন করে সব শেষ। এই 2 জায়গায় জেনোসাইড করা হয়েছে। রিভার ভরাট করা হয়েছে, চ্যানেল দখল করা হয়েছে, সিলটেটেড নদীগুলা মরা হয়ে গেছে, সেখানে এখন পানিও নাই। জলজ প্রাণী যেগুলোর থেকে আমরা বেনিফিট নেই সেগুলোও নেই। এমনকি বিলগুলোও সিলটেটেড হয়ে এখন নাই হওয়ার পক্ষ। আমার বাড়ি যে উপজেলা, এটা একটা বিচিত্র জায়গা। একদিকে হাওড় বাওড়, আরেকদিকে পাহাড় পর্বত, 2 দিকে মিলাইয়া আমাদের উপজেলাটা। এক সময় ছিল 19টা ইউনিয়ন আর একটা পৌরসভা, বিশাল একটা জায়গা। আমাদের পুরা যে উপজেলা আছে, এটার থেকে একটা অংশ পাশের উপজেলাকে দিয়ে আমরা কনস্টিটিউশনে রাখতাম। 4টা ইউনিয়ন দেওয়া হতো পাশের উপজেলাকে। আমাদের এত লাগতো না, আমাদের ম্যান পাওয়ার এবং আয়তন এত বড়। ছোটবেলা যে হাওয়ারগুলা দেখেছি, যেখানে গিয়ে নিজে মাছ ধরেছি, এখন আর মাছ ধরার কোনো প্রোগ্রাম নাই। কয়েকদিন পরে হয়তো সেখানে গাড়িও চলতে পারে। এসবগুলাকে কিলিং করা হয়েছে, কিন্তু এগুলার নামে বাজেট বরাদ্দ ছিল। বাজেটগুলা ওই বিলের পেটে যায় নাই, মানুষের পেটে ঢুকে গেছে।
এরকম করে করে দেশের সাথে শত্রুতা করা হয়েছে। একটা জাতিকে তিলে তিলে হত্যা করার জন্য যত আয়োজন প্রায় সব সম্পন্ন হয়ে গেছে, কিন্তু মানুষ আইসিইউতে পেশেন্টকে নেয় কেন? একটা আশায় নেয় যে যদি তিনি ফিরে আসে, যদি আল্লাহ তার জীবনটা আবার ফিরিয়ে দেন। আমরা সেই কারণে আশা ছাড়বো না। আমরা ওই আইসিইউর পেশেন্টকে সারিয়ে তোলার জন্য সবাই মিলে চেষ্টা করবো ইনশাআল্লাহ। এ দেশটা আমাদের দেশ, আল্লাহ তাআলা এখানে আমাদেরকে পয়দা করেছেন, এই দেশের প্রতি আমাদের কমিটমেন্ট আছে। কৃষি বাঁচলে দেশ বাঁচবে। আমাদের দুইটা ইন্ডাস্ট্রি লাগবে, ইলেকট্রোমেকানিক্যাল ইন্ডাস্ট্রিও লাগবে, আবার অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রি লাগবে। এই দুইটা ছাড়া আমরা চলতে পারবো না। জমিতে আমাদের খুবই সীমিত। তাও যেটা তালপট্টি একটু গজিয়েছিল সেটাও আমাদের গরিবের বউ সকলের ভাবি। বাড়ির পাশ দিয়ে যায়, বাবাও জিজ্ঞেস করে ভাবি কেমন আছে, ছেলেও জিজ্ঞেস করে ভাবি কেমন আছে। ভাবি নিরীহ মানুষ প্রতিবাদ করে বলতে পারে না, বেয়াদব, তোর বাবা আমাকে ভাবি ডেকেছে, তুই কেন আমাকে ভাবি ডাকবে? বলতে পারে না। আমাদের নিয়ে কেউ কেউ এরকম খেলতে চায়। কোন কোন দেশের হয়তো 10-20 লাখ সৈনিক আছে, কনভেনশনাল সৈনিক। ইমান যাদের অন্তরে আছে তারা সকলেই সৈনিক। সুতরাং আমাদের দেশে মিনিমাম 10 কোটি যোদ্ধা আছে। শুধু কনভেনশনাল ওয়ার নয়, আমরা দুনিয়াকে জয় করার জন্য যত ওয়ার দরকার তা করবো ইনশাআল্লাহ। এই কয়েকদিন আগে যাচ্ছিলাম ব্রিটেনে, বসে আছে বাংলাদেশ বিমানের একটা বোয়িংয়ে। একজন মধ্যবয়সী ভদ্রলোক আসলেন, তিনি ঘন ঘন আমার দিকে তাকাচ্ছেন। শীতের কারণে ওখানে একটু এসি হাই দেওয়া ছিল, আমি একটা উলেন ক্যাপ পরেছি। উনি কনফিউজড। আমি আস্তে করে সরাইয়া বললাম, আপনি কি আমাকে খুঁজছেন? বললেন জি জি। বললাম যে আমি কে? বললো আপনি অমুক। আমি বললাম জি সম্ভবত। তো উনি বললো যে আমার সৌভাগ্য, আমার মায়ের একটা মেসেজ আপনাকে পৌঁছানো আমার দরকার। আপনার মায়ের কি মেসেজ একটু বলেন, কাইন্ডলি শুনি। আপনার মা কি আমাকে চিনেন? বলেন যে হ্যাঁ, উনি পরোক্ষভাবে চিনেন। তো উনি কি আমাদের সংগঠনটা সমর্থন করেন? যে তা আমি বলতে পারবো না। আমি বললাম মেসেজটা বলুন। বলে মেসেজ বলার আগে আমারটাই বলি। আমি বললাম আপনার আর একটা আছে, এটাও বলেন তাহলে। এবার মা আমাকে জিজ্ঞেস করলেন, বাবা তুমি কত বেতন পাও? তিনি একজন ইলেকট্রোমেকানিক্যাল ইঞ্জিনিয়ার, অক্সফোর্ড থেকে তার গ্রাজুয়েশন এবং মাস্টার্স। ব্রিটেনের একটা ভালো কোম্পানিতে চাকরি করেন। কোম্পানিটা অবশ্য জার্মানি ওন করে। তো উনি বললেন যে মা আমি তো ট্যাক্স ডিডাকশনের পরে এত পাই। বললেন বাবা তোমার এত লাগে কেন? তোমার তো আরো অনেক কম হলে চলার কথা। বলে লাগে কেন, এটার কোনো উত্তর নাই, তবে আমি এটা পাই। তো তিনি বললেন যে আল্লাহ তোমার কোন দেশে জন্ম দিছে? বলে কেন, বাংলাদেশে। তো তুমি এখন কোন দেশে আছো? আমি ব্রিটেনে আছি। আচ্ছা ওই দেশে তোমার মতো কি পণ্ডিতের কোনো খরা দেখা দিছে, ক্রাইসিস? না, আমার চাইতে বড় বড় পণ্ডিত অনেকেই আছে সেখানে। তো তুমি যে বিদ্যায় পারদর্শী, তোমার মতো কতজন বাংলাদেশে আছে? আমি চুপ হয়ে গেলাম। আমি বললাম যে এই সংখ্যাটা হয়তো খুব বেশি নেই। তিনি বললেন আমার এত রুজির দরকার নেই, তুমি ইউ কাম ব্যাক বেটার ইন বাংলাদেশ। তোমার নোটিস পিরিয়ডের জন্য যে সময় লাগবে ওইটা দিয়ে তুমি চলে আসো বাংলাদেশ। আমি বললাম যে আপনার রিয়াকশন কি, আপনার ওপিনিয়ন কি? বলে যে মায়ের নির্দেশের উপরে আমার আবার কি রিয়াকশন? আমি আমার মাকে মেনে নিয়েছি এবং আমি গিয়ে এবারই নোটিস দিচ্ছি। 2.5 মাস পরে আমি ইনশাল্লাহ ব্যাগ এন্ড ব্যাগেজ চলে আসবো। আপনার বাচ্চারা মানবে কিনা? বলে অসুবিধা নেই, তারা না মানলে তারা ওখানে থাকবে, আমি চলে আসবো আমার প্রিয় দেশ। বললাম আলহামদুলিল্লাহ। আপনার মা কি করেন? তো তিনি একটা পাবলিক ইউনিভার্সিটির, বড় ইউনিভার্সিটির কথা বললেন যে তিনি প্রফেসর। আমি বললাম ইয়েস। এই ধরনের মায়ের পক্ষেই চোখ খুলে, দিল খুলে, ঠোঁট পরিষ্কার করে এই ধরনের কথা বলা সম্ভব। আপনার মাকে আমার পক্ষ থেকে সালাম জানাবেন। না দেখেই তার প্রতি আমার শ্রদ্ধার পারদ অনেক উপরে উঠে গেল। বললো যে এবার তাইলে তার মেসেজটা দিই। বললাম বলুন। তিনি মেসেজ দিয়েছেন, আমি জানি না কি জন্য আপনার কথাই বলেছেন, যে আপনার সাথে কখনো যদি কোথাও দেখা হয় তাহলে তার মেসেজটা যেন আমি আপনাকে পৌঁছাই। সেই মেসেজ হচ্ছে যে মেধাবীরা যারা বিদেশে আছে
তাদেরকে বাংলাদেশে ফিরাইয়া আনতে হবে। আমার মা বলেছেন, তোমার রিমিটেন্সের আমার দরকার নাই, মনিটারি রিমিটেন্স, তোমার ইন্টেলেকচুয়াল রিমিটেন্সটা আমি বাংলাদেশে চাই। এইভাবে বিদেশেও এইরকম ইন্টেলেকচুয়াল রিমিটেন্স আমাদের যা আছে এখানে দেশে ফিরিয়ে আনতে হবে। আমরা জানি বিশ্বের কিছু কিছু দেশ এই কাজ করেছে এবং তাদের চেহারা আমূল পরিবর্তন হয়ে গিয়েছে। তবে আমাদের এই সন্তানদেরকে, ভাইদেরকে বুকে ধারণ করার জন্য, তাদের জন্য মাঠ আমাদের প্রস্তুত করে দিতে হবে। তারা আবেগ নিয়ে এসে যদি সাফোকেশনে পড়ে এবং যদি তারা ডিসকমফোর্ট ফিল করে, তারা এখানে থাকবে না, বলবে মা আসছিলাম তো পারছি না, ক্ষমা করো, আবার ফিরে যাবে ওখানে সোনার হরিণের উপরে তারা চড়ে বসে। কিন্তু দেশটাকে সোনা বানানোর জন্য তাদের দুটা হাত আল্লাহ দিয়েছেন, মগজ দিয়েছেন, হার্ট দিয়েছেন। এগুলার ক্ষেত্র আমরা যদি প্রস্তুত করে দিতে পারি, ইনশাআল্লাহ দেশের চেহারা বদলানো মাত্র 5 years to 10 years যথেষ্ট। জাপান সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে মাত্র 10 মাসের মাথায় ওয়ার্ল্ডের বিগেস্ট ইন্ডাস্ট্রি তারা সুইচ ওভার করেছিল, মিৎসুবিশি ইন্ডাস্ট্রি। তারা যদি এত বড় মেসাকারের পরে, হিরোশিমা নাগাসাকি মাটির সাথে মিশে যাওয়ার পরে, দুলা হয়ে যাওয়ার পরে, তারা যদি কোমর সোজা করে দাঁড়িয়ে 10 মাসের মধ্যে বিশ্বকে জানান দিতে পারলো যে না, আমরা মরে যাইনি, আমরা জীবিত আছি, আমরা পারবো না কেন? আমাদের সন্তানেরা দুনিয়ার বিভিন্ন জায়গায় গিয়ে তারা আলহামদুলিল্লাহ এখন ভেরি ব্রাইট কন্ট্রিবিউশন তারা রাখছে। এর জন্য সমস্ত দায় রাজনীতিবিদদের। রাজনীতিবিদদের দায় হচ্ছে জাতিকে শৃঙ্খলা, সমৃদ্ধি এবং কাজের ক্ষেত্র তৈরি করে দেওয়া। আর আমাদের দেশে করা হয়েছে মেধার জেনোসাইড। মেরিটের ভিত্তিতে সন্তানেরা আমাদের চাকরি পাবে না, কাজের জায়গা পাবে না, পাবে যদি দলীয় আনুগত্যে সন্ত্রাসী হতে পারে। এই যে নাগরিক কমিটির একজন ছোট ভাই এখানে বক্তব্য দিয়ে গেল, ওরা তো বৈষম্যের বিরুদ্ধে গর্জন করেছিল। এই বৈষম্যই তো আমাদের সমাজকে শেষ করে দিল। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর পর ভরসা রেখে কথা দিচ্ছি, আল্লাহ যদি এই দেশের জাতির খেদমত করার সুযোগ আমাদের হাতে তুলে দেন, আমরা ইনশাল্লাহ জমিদার কিংবা মালিক হব না, আমরা হব জাতির সেবক। আমাদের কাজ হবে চৌকিদারের কাজ, পিয়নের কাজ। মানুষের 4টা রাইটকে প্রটেক্ট করা হবে আমাদের কাজ। তাদের জীবন, তাদের সম্পদ, তাদের ইজ্জত এবং তাদের রিজেক, এই 4 জায়গার পাহারাদারি করা আমাদের দায়িত্ব হবে। এই কথাগুলোর সাক্ষী আপনারা হয়ে গেলেন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন হয়ে গেলেন। আমরা যেন আল্লাহকে ভয় করে আমাদের কথার উপর ঠিক থাকতে পারি। আমরা কথা দিচ্ছি, আল্লাহ সুযোগ দিলে আমরা চাঁদাবাজি করি না, করব না, এবং কোন চাঁদাবাজকে আমরা বরদাস্ত করব না। আমরা দখল বাণিজ্য বুঝি না, আমরা করব না এবং করতে দেব না। সন্তান জন্ম নিবে মায়ের পেট থেকে, রাষ্ট্র নিবে তার লালন পোষণের দায়িত্ব, তাকে মানুষ করা, তার মিনিমাম হেলথ সার্ভিস এনশিওর করা, শিক্ষা তার প্রাপ্য তার হাতে তুলে দেওয়া। গরিবের সন্তানেরা শিক্ষা না পেয়ে ডিরেইলড হয়ে আপনার আমার শান্তি বিনষ্ট করবে, আমরা সেই সমাজ গড়তে দেব না। যারা সামর্থ্যবান তাদের মা বাবা তাদের খরচ বহন করবে, যাদের সামর্থ্য নাই রাষ্ট্র তাদের মা ও বাবাও এই দায়িত্ব নিতে হবে। যদি এইভাবে আমরা মেধাকে বিকাশে সহায়তা করি, আলহামদুলিল্লাহ বিদেশ থেকে কোনো সম্পদ আমাদের ইম্পোর্ট করা লাগবে না। আমাদের মেধাই ইনশাল্লাহ স্পন্দন করবে, স্পার্ক করবে ইনশাল্লাহ। সেদিন ডাক্তার ভাইদের একটা সমাবেশে গিয়েছি, তো তারা অনেক দাবি দিয়েছে, এর মাঝে একটা হলো উন্নততর প্রশিক্ষণের জন্য বিদেশে প্রেরণ করতে হবে। আমি বললাম আমাদের লজ্জা হওয়া উচিত, বিদেশে যাব কেন? এমন স্বাস্থ্য ব্যবস্থা আমাদের দেশে তৈরি হওয়া উচিত যে বিদেশ থেকে লোক এসে এখান থেকে প্রশিক্ষণ নেবে। আমি যদি সারা জিন্দেগি আরেকজনের অনুসরণ করি, আমার
শিক্ষক, আমার উস্তাদ, আমার গাইড থাকবে সামনে, আর আমি থাকবো সবসময় পিছনে। এতদিন আমরা পিছনে ছিলাম, এখন আমাদেরকে বসতে হবে ককপিটে ইনশাল্লাহ। এখন ককপিটের দখল নিতে হবে আমাদেরকে, এবং সেটা অনেস্টি, সিনসিয়ারিটি, ডিভোশন এবং মেধার মাধ্যমে সম্ভব। কৃষির জায়গায় জায়গায় এই গোলাপ ফুলগুলা ফুটন্ত অবস্থায় আছে, এই ফুলগুলাকে আমরা ফুটাতে চাই ইনশাআল্লাহ। শুধু কৃষিবিদদের নয়, আমরা নাগরিকদের এমন একটা সেতুবন্ধন গড়ে তুলতে চাই যে কৃষিবিদদেরকে কৃষকরা তাদের পিতা মনে করবে। এরকম করে আমরা গড়ে তুলতে চাই, এবং এই সমাজ গড়া সম্ভব। সম্মানিত বন্ধুগণ, যেহেতু আসরের সময় হয়ে যাচ্ছে, আমি আর কথা বাড়াবো না। আজকের সম্মেলনের মধ্য দিয়ে এখানে যতগুলো অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে, যতগুলো দাবি তুলে ধরা হয়েছে, ভবিষ্যতের ব্যাপারে যতগুলো আশাবাদ ফুটিয়ে তোলা হয়েছে, আমি মনে করি বাংলাদেশের সম্ভাবনা তার চেয়েও বেশি। আমাদের সিলিকন থেকে গ্লাস হবে, আমাদের দেশে এখনো আমি জানি না সোনার রূপার কোনো খনি পাওয়া গেছে কিনা, কিন্তু তার চেয়েও জানি ইউরেনিয়ামের খনি পাওয়া গেছে, সেটা আমারই এলাকায়, কিন্তু সাহস নাই। ইউরেনিয়ামে হাত দেওয়ার সাহস আমাদের নাই। কেন সাহস নাই? এটা একটা স্বাধীন দেশ। আমার দেশের সম্পদ আমি আহরণ করব, আমি বুক করব, আমি বাজারজাত করব, আমি এটাকে প্রসেসিং করব, এবং এটাকে আমি শক্তিতে পরিণত করব। আমি আরেকজনের মুখের দিকে তাকায় থাকবো কিনা, যে দেখি ও কি বলে। আমাদের এই নতজানু মানসিকতা থেকে জাতিকে বের করে আনতে হবে ইনশাআল্লাহ। এই দায়িত্ব রাজনীতিবিদদেরকে নিতে হবে। যাদের এই ধরনের সৎসাহস নাই, রাজনীতি থেকে তাদের সরে যাওয়া উচিত। একটা জাতিকে বদলানোর যাদের কমিটমেন্ট থাকবে, প্ল্যান থাকবে, ভিশন থাকবে, রাজনীতি তাদের জন্য মানায়। এর জন্য কোনো নবাবের সন্তান হওয়া জরুরি নয়। চা বাগানের একজন শ্রমিকের ঘর থেকেও সেই নেতা তৈরি হতে পারে, যদি তার মনে চারটা জিনিস থাকে। নাম্বার 1, তার একটা অনেস্ট ভিশন থাকবে। নাম্বার 2, তার উইজডম থাকবে। নাম্বার 3, তার কারেজ থাকবে। নাম্বার 4, তার এফোর্টিভনেস থাকবে, সে লেবরিয়াস হবে। এই চারটা জিনিস যদি কোনো লিডারের মধ্যে থাকে, কোনো ব্যক্তির মধ্যে থাকে, তাহলে তিনি জাতিকে নেতৃত্ব দিতে পারবেন। এই চারটার যে কোনো একটা জায়গায় যদি লো ফলস থাকে, তাহলে তার দ্বারা নেতৃত্ব হবে না। আর এই সব কিছু মিলে রাজনীতি করার জন্য একটা রাজকীয় মন দরকার, ভিখারির মন নয়। যেখানে চাই সেখান থেকেই নিয়ে নেব, চাপটা মারবো, কপাল কিসমত বড় করব, আখের গুছাবো, এই ধরনের নোংরা চিন্তা যারা করেন, রাজনীতি থেকে এখন তাদের বিদায় নেওয়ার সময় এসেছে। আমাদের যুব সমাজ এটা চায় না, আমরা এটা চাই না। আমরা জাতিকে কথা দিচ্ছি, আল্লাহ সুযোগ দিলে এই জাতির পরিচালনার দায়িত্ব আমরা যুবকদের হাতে তুলে দেবো ইনশাআল্লাহ। মুরব্বীরা কি রাগ করলেন? বলবেন যে আমাদের জায়গা তাহলে কোথায়? না, আমরাও তো যুবক। বললেন হাও, এই যে 2-1 মুরব্বী, আমি সহ আমরা বসে আছি, চুল সাদা, ব্রু সাদা, দাড়ি সাদা, তারপরে আমি যুবক কিভাবে? ইয়েস, যার এই টুকরাটা যুবক সেই যুবক, হৃদয় হার্ট যার যুবক সেই যুবক, যার কাজের স্প্রিয়া আছে, উদ্যম আছে সেই যুবক। 32 থেকে 40 বছর বয়স, কাজ দেখলেই ভয় পায়, এটা আমি পারবো কিনা, ওটা আমি পারবো কিনা, সে বুড়া। আমরা ওই বুড়া হতে চাই না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তার মায়ের জান্নাতে কোনো বুড়াকে ঢুকাবেন না। যারা ঢুকবে সবাই যুবক ঢুকবে ইনশাআল্লাহ। তো এই কয়দিনের জন্য বুড়া হয়ে কোনো লাভ আছে? আমরা বুড়া হতে চাই না ইনশাআল্লাহ। আমরা যুবক থাকতে চাই, এবং আল্লাহ তাআলার দয়া ভালোবাসা নিয়ে যুবক হিসাবেই আল্লাহর জান্নাতে যেতে চাই ইনশাআল্লাহ। আর বাংলাদেশটাকে একটা জান্নাতের বাগানের মতো দেখতে চাই ইনশাআল্লাহ। এই আয়োজনের জন্য আয়োজক ভাইদেরকে আমি আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাকে 2টি কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং যে কমিটি আজকে কার্যক্রম শুরু করলো, আল্লাহ তাআলার দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকে তাইয়্যিব হায়াত দান করুন, তাদের হায়াতে, সেহাতে, ইজ্জতে, ইলমে, আমলে এবং রিজেকে আল্লাহ তাআলা বারাকা দিন। আমিন। এবং তারা তাদের সহকর্মীদের জন্য
সহকর্মীদের অন্তরে তাদের জন্য যেন একটা জায়গা তৈরি হয়ে যায়, ভালোবাসার জায়গা। তারা যেন প্রিয় সহকর্মীদেরকে, সারা দেশের কৃষক এবং কৃষিবিদদেরকে সেইভাবে যেন তারা অন্তরে ধারণ করতে পারেন। আল্লাহ যেন একটা সত্যিকারের কল্পনার স্বপ্নের বাংলাদেশকে বাস্তবে আমাদের হাতে তুলে দেন। মহান মাবুদের দরবারে সেই দোয়া করে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি।